নমস্কার বন্ধুরা, একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয়া লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত দহন উপন্যাসটির ৫ম পর্ব। গল্প পাঠে আমি মৌমিতা। শুরু করছি আজকের পর্ব। শান্তিপাড়া বাড়ির কাছে এসে মনটা থিতিয়ে গেল ঝিনুকের। পুরনো আমলের পাঁচিল ঘেরা দোতলা বৃদ্ধাশ্রম। গেটের পাশে এক ফালি জমি, পাঁচিলের গায়ে এক বিশাল আম গাছ, নিষ্ফলা, ঝাঁকড়া। এত ঝাঁকড়া যে দোতলার বারান্দা থেকে পশ্চিমের ছুটন্ত পৃথিবী প্রায় অদৃশ্য। সামনের বড় রাস্তা বেয়ে বিরামহীন গাড়ি ঘোড়ার আনাগোনা। সকাল থেকে রাত, দৃশ্য নেই, শুধু শব্দ আর শব্দ। ওই শব্দই যা ভিতরের নিশ্চল পৃথিবীর সঙ্গে বাইরের টগবগে দুনিয়ার একমাত্র যোগসূত্র। মৃণালিনী দোতলার বারান্দায় বসেছিলেন, রোজ বিকেলেই যেমন থাকেন। ঝিনুককে হঠাৎ দেখে তার মুখে শঙ্কা টলমল। তুই আজ যে বড়, বাড়ির খবর ভালো তো? রুমকি, পিসিরা? বাবারে বাবা, সবাই ভালো। ঝিনুক হাত তুলে বড়া ভয় দিল। তোমার মেয়ে আলিপুরদুয়ারের ফ্লাডে কদিন একটু সাঁতার কাটছিল, এখন ব্যাক টু প্যাভিলিয়ন। বাবুয়া সরেজমিন করে পরশু ফিরেছে, আজ আমাদের বাড়ি আসবে। হোল নাইট ছোটনের সঙ্গে আজ ওর ভিডিও দেখার প্রোগ্রাম, অনন্ত নাচ গান আর ইলিশ মাছ। সময়ের আঁকিবুকি কাটা মৃণালিনীর শুভ্র মুখে হাসি ফুটল। ফুটেই আছে শুধু। এই হাসিটুকু ঠিক যেন অন্তরের নয়। খুশি দেখাতে হাসি ধরে রাখতে হয়, তাই বুঝি ঠোঁট দুটো অল্প ছড়ানো। তার ছেলের বউরা যাও বা নিয়ম মাফিক দর্শন দেয় কখনো সখনো, ছোটন বাবুয়া তো একেবারেই না। আষাঢ় মাসে তাও একবার ছোটনকে চোখের দেখা দেখেছিলেন। বাবুয়াটাকে যে কতদিন দেখেননি। যেভাবে চোখের জ্যোতি কমে আসছে দিন দিন, এরপর হয়তো দেখেও আর চিনতে পারবেন না। আরো জনাকয়েক বৃদ্ধা পশ্চিমের বারান্দায় বসে আছেন, নিঝুম। তাদের পায়ের কাছে জোব্বা জড়ানো সূর্যের ম্লান রশ্মিমালা। ঝিনুক একটা চেয়ারের দিকে তাকিয়ে হাসল। হাঁটুর ব্যথাটা কমেছে? চেয়ারে প্রাণ সঞ্চার হলো। না রে ভাই, নাটুর ছেলে এ হপ্তাতেও এলো না। দূর থেকে কমিউনিকেশন হবে না ম্যাডাম। প্রভামার কান একেবারেই গেছে, ডায়াল টোন নেই, রিসিভার ডেড। পুরুষ কণ্ঠ শুনে ঝিনুক চমকে তাকালো। শরৎ। মেঘ ছিঁড়ে এলো নাকি উদবুধোর মতো মাটি ফুঁড়ে? আপনি রোববারে? আপনার তো আজ ডেট নয়। শরৎ ঘোষাল যেন আরো বেশি অবাক। আপনি রোববারে? আপনার তো আজ ডেট নয়। দুজনে একসঙ্গে শব্দ করে হেসে উঠেছে। শব্দের স্পন্দনে সবকটা চেয়ার যেন নড়ে চড়ে উঠল, তারপর আবার নিথর। মৃণালিনী ঝিনুককে বারান্দায় বসিয়ে কি একটা কাজ সারতে নিজের ঘরে গেছেন। ঝিনুক শরতের সঙ্গে গল্প করছিল। গত ১.৫-২ মাসে শরৎ ঘোষালের সঙ্গে তার আলাপ বেশ জমে উঠেছে। শরৎ আইন কানুনের নানান প্যাঁচ পয়জার শিখিয়েছে ঝিনুককে। শরৎ সম্পর্কে ঝিনুক জেনেছে অনেক কিছু। কোর্টের চাকরিতে আসার আগে স্কুল মাস্টারি করত লোকটা। উস্থির কাছে রামরামপুরে একাই থাকে, বই পড়ে পড়ে হোমিওপ্যাথ ডাক্তার। কোর্টের চাকরিতে তেমন আঠা নেই, তবে পছন্দসই কেস পেলে জান লড়িয়ে দেয়। ঝিনুক জিজ্ঞাসা করল, আপনার আশ্রম খোলার কদ্দূর? শরৎ বলল, সর্বনাশ, ফাঁস হয়ে গেছে প্ল্যানটা। ঠাম্মাদের কাছে এসে এসে আপনারও দেখছি ঠাম্মাদের দশা, সঙ্গদোষে স্মৃতিলোভ। ঝিনুক ভ্রুকুটি হানল। আপনি নিজেই আমাকে বলেছেন, ঠিক ওই চেয়ারে বসে, আজ থেকে ধরুন গিয়ে ১০-১২ আগে। বলেছিলাম বুঝি? তাহলে আপনার নামও যোগ হলো। কিসে? ডোনেশন লিস্টে। মৃণালমার সঙ্গে কথা হচ্ছিল,
যাদের যাদের প্ল্যান্টের কথা বলবো তাদের প্রত্যেকের কাছ থেকে ডোনেশন নিতে হবে। ঝিনুক ভুরু কুঁচকে তাকালো। শরৎ হাত পা নেড়ে বুঝিয়ে চলেছে, ল্যান্ড একটু আছে ঠিকই, কিন্তু শুধু জমিতে তো আর আশ্রম হয় না। নিদেন পক্ষে চালাঘর চাই। গ্রামে পাকা বাড়ি না হলেও চলবে, যারা ওখানে থাকবে তাদের পাকা ঘরে ঘুমিয়ে আসবে না। ঠাম্মা কত দিচ্ছে? শরৎ যেন ঝিনুকের সুর ধরে ফেলল। আপনি টাকা ডোনেশনের কথা ভাবলেন নাকি? টাকা লোকে দেবে কোন ভরসায়? আমি বা কোন স্পর্ধায় নেব? আপনারা খালি একটু শ্রম ডোনেট করবেন, ব্যাস। ঘর খেদানো মেয়েদের পাশে একটু দাঁড়ানো, 2-4টে অনাথ বাচ্চার জন্য একটু দরদ, অল্প স্বল্প লেখাপড়া শেখানো। কেতাবি নয়, পৃথিবীকে চিনতে শেখে এমন পড়াশোনা। পারলে মেয়েদের সেলাই ফোড়াই। বিশ্ব সংসারে কেউ যে ওদের পাশে নেই সেটা যেন ওরা ভুলতে পারে, এই আর কি। মৃণালিনী চেয়ারে এসে বসলেন। স্বগতোক্তির মতো বিনবিন করে চলেছেন, যা সামান্য টাকা জমিয়েছিল সব এখন এভাবে ওড়াবে। মোটেই মৃণালমার কথায় কান দেবেন না। উনি নিজে গিয়ে থাকবেন বলেছেন, মেয়েদের হাতের কাজ শেখাবেন। শান্তি পাড়াবার ছেড়ে ঠাম্মা চলে যাবে? যা। মৃণালিনী নিরাসক্ত স্বরে বললেন, এ ঘাটে তো অনেকদিন হলো রে, বড় ভিড় বাড়ছে এখানে। দেখিস না নিচে নোটিশ বোর্ডে আজকাল ওয়েটিং লিস্টে নাম ঝোলে। যারা এখানে আছে তারাই সব ওয়েটিং লিস্টের প্যাসেঞ্জার, আবার এখানে আসার জন্য ওয়েটিং লিস্ট। মজাটা ভাব। ঝিনুক বলল, আমার মজা লাগছে না, তুমি কেন চলে যাবে? দূর পাগলি, যাচ্ছি কোথায়? শেষ কদিন নয় আর এক ঘাটে নৌকা ভেড়ালাম। ঝিনুকের মুখ আমসি। কোন এক অজগায়ে চালচুলোহীন এক আধবুড়োর পাগলামিতে এই বয়সে মেতে উঠবে ঠাম্মা? তবে ঠাম্মা যদি মনস্থির করে থাকে তো যাবেই, ঝিনুক জানে। শরৎ বলল, এত ঘাবড়ে গেলেন কেন? এখন শুধু গোঁফে তেল মাখানোই চলছে, এজোরের দেখা নেই তো পাকা কাঁঠাল। তার চেয়ে বরং আপনি কেসের কথা ভাবুন। দিন তো ঘনিয়ে এলো, শুনলাম ওরা আরো বড় উকিল লাগাচ্ছে। জামিনের দিনেও তো নামি উকিল ছিল। তিনি তো থাকছেনই, নতুন যিনি আসছেন তার কাছে ইনি চুনোপুটি। হোমরা চোমরা বাড়ির মামলা বলে কথা। রবীন্দা বলছিল ডাক্তারটার নাম নাকি বছর 3 আগে শেরিফ হওয়ার জন্য উঠেছিল। হবে, অত খবর রাখি না। না রাখলে চলবে কেন? প্রতিপক্ষের শক্তির আন্দাজ না পেলে কোমর বাঁধবেন কি করে? আমি ঠিক আছি, শুধু রমিতা চৌধুরী যদি গুবলেট না করে। সুপ্রিম কোর্টের 1 নম্বর লয়ারও ওদের শ্রীঘরবাস আটকাতে পারবে না। শিশুর মুখে বাঘ মারার গপ্প শুনে বড়রা যেভাবে হেসে ওঠে, শরৎ অবিকল সেইভাবে হেসে উঠল। পিঠ চাপটানোর ভঙ্গিতে বলল, ভালো, কনফিডেন্স উইন্স হাফ দ্য ওয়্যার। আমার হিসেব মতো রমিতা চৌধুরী পাল্টি খেলেও শুধু আপনার সাক্ষ্যের জোরে শাস্তি হতে পারে। তেমন করা না হলেও কিছুটা তো বটেই। তবে আর একটা কথাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আত্মবিশ্বাস অর্ধেক যুদ্ধ হারিয়েও দেয়। জঙ্গল শান্ত থাকলে ভাববেন না জঙ্গল ফাঁকা। বাঘ ঘুমিয়েও থাকতে পারে, অথবা শিকারের প্ল্যান ভাবছে। ভুলবেন না, ওদের নখ দাঁত অনেক বেশি হিংস্র, শান দেওয়া। একটা খবর জানেন, আপনার সেই ওসিটি বদলি হয়ে গেছে, ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস। সে কি, উনি তো সবে মার্চে এসেছেন শুনেছিলাম। আরে বাবা, নবাবজাদাদের ধরে ফেললো, কোর্টে করা রিপোর্ট পাঠিয়ে দিল, 15 দিন হাজতে পুড়ে রাখলো, তার খেসারত দিতে হবে না? অবশ্য রুটিন ট্রান্সফারও হতে পারে, পুলিশে এরকম হয় মাঝে মাঝে। ঝিনুকের পলকে মনে হলো ভুতুরে কলটার কথা বলে শরৎকে। থাক, শরৎ ঘোষাল শুনলে ভাববে ঝিনুক ভয় পেয়েছে। কিছুক্ষণ চুপচাপ থেকে প্রশ্ন করল, আচ্ছা, আপনার সেই বউটার কি হলো? ওই 2টো বাচ্চাওয়ালা খোরপোশ চাইতে গিয়েছিল, স্বামী পিটিয়েছে, কেসটার রায় বেরোনোর কথা ছিল না? আর বলবেন না, সে এক কেলেঙ্কারি কাণ্ড। পরশু জাজমেন্ট বেরিয়েছে, 1 বছরের জেল হয়েছে লোকটার। বাহ, এ তো সুখবর। শুনে প্রথমটায় আমারও তাই মনে হয়েছিল। শরৎ হাসছে মিটিমিটি। ম্যাজিস্ট্রেটের ঘর থেকে বেরোতেই
বউটার কি গালাগাল আমাকে, খোরপোশ দেয় না, বাচ্চাদের দেখে না, ওই তো বর, সেই বরকে নাকি আমি জেল খাটাচ্ছি। পেটে অন্ন নেই, সিঁদুরের দোহাই পেরে কান্না। একতলা থেকে একটা চেঁচামেচির আওয়াজ ভেসে আসছিল অনেকক্ষণ ধরেই। হঠাৎ আওয়াজ আরো উচ্চগ্রামে। শরৎ উঠে রেলিংয়ের ধারে গেল। মৃণালিনী বললেন, অনুর গলা, এমন চেল্লায়, কে মাথায় ঢুকিয়েছে ওর ছেলে মেয়ের চিঠি নাকি নিচের অফিস মেরে দিচ্ছে। এমনিই দিন মাসের বোধ ছিল না, এখন সময়ের বোধটাও গেছে। আজ যে পোস্ট অফিস বন্ধ। শরৎ ঘুরে তাকালো। সত্যি কি এ বাড়িতে রবি সোম মঙ্গল সকাল সন্ধে এসবের কোনো অর্থ আছে মৃণাল মা? আছে বই কি। মৃণালিনী হেসে ফেললেন। এই দেখো না, রোববার বিকেল শেষ হতে না হতেই গোটা দোতলা খালি। সব অফিস ঘরে গিয়ে টিভির সামনে বসেছে, বিজ্ঞাপনও গিলবে। শরতের কালো চোখ ঝিকমিক করে উঠল। যাই বলুন মৃণাল মা, টিভির বিজ্ঞাপন দেখলে লোম খাড়া হয়ে ওঠে। আপনার মনে হয় না পুরনো দিনগুলো আবার ফিরে আসছে? অ্যাটলিস্ট ফেরার স্মেল আনছে। বলেই দৌড় লাগিয়েছে শরৎ। আজ চলি, সুশীলামার ঘরে একটু ঢু মেরে স্ট্রেট বাড়ি। বিকেল মরে গেছে। ঝিনুকের দৃষ্টি অনেকক্ষণ ধরে আম গাছে স্থির। নিষ্ফলা গাছের ডালে ডালে পাখিদের গৃহে ফেরার উল্লাস। শব্দটা কান পেতে শুনছে ঝিনুক। শুনতে শুনতে আচমকা মৃণালিনীর হাত চেপে ধরেছে। তোমার কখনো একা লাগে না ঠাম্মা? মৃণালিনী ঝিনুকের হাত ধরেই উঠে দাঁড়ালেন। ঘরে চল। 3টে খাট, 3টে ছোট ছোট কাঠের টুল, প্রতিটা খাটের পাশে একটা বেঁটে আলমারি। আলমারির গা বেয়ে উঁচু করে সাজানো তোরঙ্গ। দেয়ালের খাঁজে কাঠের র্যাকে আয়না, কাপড় ঝোলানোর আলাদা আলাদা দড়ি, ঠাকুরের আসন, সদ্য কলি ফেরানো দেওয়ালে পেরেক গজালের জঙ্গল। জঙ্গল থেকে ঝুলছে 3 বাসিন্দার ছেলে মেয়ে, নাতি নাতনি, স্বামীরাও। মালপত্রে ঠাসা ঘরে হাঁটা চলার জায়গা নেই। মৃণালিনী ধূপ জ্বালিয়ে ঠাকুরের সামনে আসন পিড়ি হয়ে বসেছেন। প্রতিদিন সন্ধ্যা নামলে মিনিট 5 ধ্যানে বসা তার দীর্ঘকালের অভ্যাস। ঝিনুক জানে ঠাম্মার ঠাকুর দেবতায় তেমন আস্থা নেই, তবু ওই ধ্যানে বসা কেন? হয়তো নিজের সঙ্গে নিজে কথা বলার জন্যই। মূর্তিটা হয়তো উপলক্ষ। ঝিনুক দেয়ালে টাঙানো ছবিগুলো দেখছিল, বেশিরভাগই রং জ্বলা, ঝাপসা ঝাপসা। মৃণালিনীর ভাগের দেওয়ালে একটা বড় গ্রুপ ফটো। এই ছবিটা শুধু ঠাম্মার কাছেই আছে। ঠাম্মা, দাদু, মা, বাবা, কাকামণি, কাকিমা আর ছোট্ট 5 বছরের গালফোলা ঝিনুক। কাকার বিয়ের ঠিক পরপরই তোলা, চারু মার্কেটের বাড়ির বারান্দায়। সেই স্বপ্নে দেখা বারান্দা। ওই ছবির সব চেহারা এখন বদলে গেছে। মা অনেক ভিড়িক্কি, কাকিমা শীর্ণ, কাকামণির প্রাণবন্ত মুখটা একদম বুড়োটে। বাবার চেহারা প্রায় একই আছে, তবু যেন ছবির মানুষটা বাবা নয়। সময়ের একই ব্যবধান একই ছবির মানুষদের কত ভিন্ন ভিন্নভাবে বদলে দিয়েছে। সময়ের গতি যদি উল্টো দিকে বইয়ে দেওয়া যায়, তবে কি ছবির চেহারায় আর ফিরতে পারবে সকলে? ঝিনুকের গাটা শিরশির করে উঠল। মৃণালিনীর ধ্যান ভেঙেছে। এই, তুই চা খাবি? না। ঝিনুকের গলা কেন যে ধরে এলো। তুমি একটু আমার পাশে বসো তো। খা না, তাহলে আমারও একটু নেশা করা হয়। মৃণালিনী ব্যস্তভাবে বেরিয়ে গেলেন ঘর থেকে। ঝিনুক বারান্দায় এসে দাঁড়ালো। পিছনের ঘর থেকে আলো পড়ে শুনশান বারান্দার একটা অংশ উজ্জ্বল, বাকিটা আবছায়ায় রহস্যময়। মৃণালিনী 2 কাপ চা নিয়ে ফিরলেন। এবাড়ির প্রত্যেক সক্ষম বৃদ্ধাই নিজের কাজ নিজে করেন। রান্নাবান্না, ঘরদোরের কাজেও যৌথভাবে হাত লাগান সকলে, রোগীর সেবাতেও। এ নিয়ম মৃণালিনীরই তৈরি করা। বেতের চেয়ারে পাশাপাশি বসেছে দুজনে। ঝিনুক মৃণালিনীর কাঁধে মাথা রাখল। আবার সেই সুভাষ। টুনির ঝিনুকের এই ঠাম্মাকে দেখেনি,
বেচারা। ঝিনুক বলল, তুনির এর মধ্যে একদিন তোমার সঙ্গে দেখা করতে আসবে। সে আর এসেছে? তুই নিশ্চয়ই তাকে ভয় দেখিয়েছিস, নিশ্চয়ই বলেছিস বুড়িটা খুব রাগী দজ্জাল। তুমি আর রাগী দজ্জাল কোথায়? ঝিনুকের স্বরে প্রচ্ছন্ন বিষাদ। ওইসব বিশেষন্ত লোকে আমাকেই দিচ্ছে আজকাল। মৃণালিনী ঝিনুকের মাথায় হাত রাখলেন। বালাই ষাট, আমার এত সুন্দর নাতনিকে কে কথা বলে? হ্যাঁ, সবাই বলছে, স্কুলে বলছে, বন্ধুরা বলছে। শুধু তাই নয়, বলছে আমার ভেতরে নাকি ব্যাটা ছেলে ভাব এসেছে। তোর নিজের কি মনে হয়? জানি না, আমি কি বদলে গেছি ঠাম্মা, নাকি সবাই ভুল বলছে? ভুল কেন বলবে? মৃণালিনীর হাসি নিভে এলো। যতটা দেখতে পায় তাই দিয়েই বিচার করে। জলের মাছ যেমন জলের বাইরে মুখ তুললেও চতুর্দিক সম্পূর্ণ দেখতে পায় না, আমরাও সেরকম। আঁশের মতো সংস্কার লেগে আছে গায়ে, আর সংসার হলো সেই জল যেখানে আমরা মাছেদের মতো খেলে বেড়াই। রোজ যা দেখছি তার বাইরে কিছু দেখলে আমরা সেটাকে মানতেই পারি না, গন্ডারের মতো তেড়ে যাই। নিজেদের সংস্কার দিয়ে দেগে দিয়ে বলি, এটাকে বলে পুরুষালী, এটাকে বলে মেয়েলি। জোয়ান অফ আর্কের গল্প পড়িসনি? যাদের জন্য লড়াই করলো তারাই তাকে পুড়িয়ে মারল। টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে এলোমেলো বাতাস। চিনচিনে জমাট কষ্টটা কমছে আস্তে আস্তে। ঝিনুক বলল, আমি তো জোয়ান অফ আর্ক নই ঠাম্মা, আমি একটা অতি সাধারণ মেয়ে। আমার মা বলে আমি বেটা ছেলের বাপ। বাবা তো চাই না আমি নিজের ইচ্ছে মতো এগিয়ে যাই। বাবা মা কি ছেলে মেয়ের জীবন ঠিক করে দেওয়ার মালিক? তারা একটা দূরত্ব অব্দি বড় জোর রাস্তা দেখাতে পারে। প্রত্যেকের নিজের জীবন বেছে নেওয়ার স্বাধীনতা আছে। মৃণালিনীর গলা কর্কশ শোনাল। আমার ছেলেরা তাদের মতো হয়েছে, তাদের নিজেদের ইচ্ছে। আর তুই মেয়ে বলেই যেটা তুই ঠিক ভাবিস সেটা করার তোর জোর থাকবে না। মনে রাখবি, তুই যা, তুই ঠিক তাই। নিজের কাছে পরিষ্কার থাকাটাই সব। তুমি ঠাম্মা নিজের কাছে পরিষ্কার থাকতে পেরেছ চিরদিন? পারলে কি আর আমার সন্তানরা একই গণ্ডিতে জীবন কাটিয়ে দিতে পারত? আমার ভেতরেও নিশ্চয়ই প্রচুর ফাঁক ছিল। ঝিনুক চুপ করে রইল। জীবজগতের সবাই নিজের তৈরি গর্তেই সেঁধিয়ে থাকতে চায়, কজন আর বেরোতে পারে? মৃণালিনী নাতনিকে কাছে টানলেন। তোর তুনির কি বলে, সে কি চায়? দমকা বাতাসে আম গাছের পাতাগুলো কেঁপে উঠল। আলো পড়ে সিক্ত পাতারা চিকচিক করছে এখানে ওখানে। ঝিনুক দুদিকে মাথা নাড়ল। জানি না ঠাম্মা। ভর দুপুরে দিনটা হঠাৎ হারিয়ে গেল তুনিরের। বেলা 12টা নাগাদ ফ্যাক্স মেসেজ। ডিরেক্টর বোর্ডের এক মেম্বার কাল রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন ব্যাঙ্গালোরে। খবরটা আসার পর থেকেই অফিস জুড়ে চাপা ছুটির মেজাজ। ছোট্ট একটা কন্ডোলেন্স মিটিং সেরে যে যার ব্যাগ ঝোলা গোছাতে শুরু করেছে। কিন্তু হায়, তুনির এখন এই আলটপকা আসমান থেকে ঝরে পড়া হিসেবের বাইরের দিনটাকে নিয়ে কি যে করে। টেবিলে বেশ কিছু অ্যাকাউন্টসের কাজ জমে আছে। কাগজপত্র নিয়ে কম্পিউটারের সামনে বসলে হুশ করে পার হয়ে যেত দিনটা। তবে আজকের পক্ষে সেটা বোধহয় বাড়াবাড়ি হয়ে যাবে। নীলাম টয়লেট থেকে কাজ ঘেরা কিউবিকালে ফিরল। যে কোনো ছুটি পেলেই সে খুশিতে রঙিন হয়ে ওঠে। কাঁধের দোপাট্টা গোছাতে গোছাতে টেবিলের কিছু ফাইল, কাগজ ড্রয়ারে চালান করল নীলাম। তারপর তুনিরের দিকে ঘুরেছে। হাই তুনির, আর কি, চলো কাটি। নীলামের চকচকে বাদামি চোখে চোখ রাখল তুনির। কাটতে তো হবেই, কিন্তু যাই কোথায় বলো তো? যেখানে খুশি যাও, জাহান্নামে যাও। সেকেন্ড হুগলি ব্রিজ থেকে ঝাঁপ কাটো, ব্রিগেডে গড়াগড়ি খাও, ভিক্টোরিয়ায়। নীলাম তুরন্ত বাংলা বললেও মাঝে মাঝে সঠিক শব্দ খুঁজে পায় না। তখন হাতের মুদ্রাই তার মনের ভাব। তার দুহাতের নড়া দেখে তুনির বুঝতে পারল তাকে ভিক্টোরিয়ার মাথায় হামা টেনে উঠে যেতে বলছে নীলাম।
তুনির হেসে ফেলল। দেন চুড়োয় ওঠার পরে, হ্যাভ ফান উইথ দ্যাট কালো পরি। কালো পরি বা কেন, তোমার তো একটা পরি আছেই, ব্রেভ অ্যান্ড বিউটিফুল, রিং হার আপ। তুনিরের মনেও সেরকমই একটা ইচ্ছে খেলছিল। নিলামের সামনে অবশ্য নিজেকে নিষ্পৃহই রাখল। সে নয় আমার একটা বন্দোবস্ত হতে পারে। তুমি কি করছো? সোজা জয়ের অফিসে গিয়ে টেনে বের করবো ওকে। দেন মুভি টুভি এনিথিং। নন্দনে কি চলছে? নো আইডিয়া। কিন্তু ম্যাডাম, তোমার বর যদি না বেরোয়, ঘাড় ধরে টেনে বের করব। না বললে টেংরি তোর দুঙ্গি উস্কা। যাবে নাকি আমাদের সঙ্গে? তোমার গার্লফ্রেন্ডকেও ডাকো, গঙ্গার ধারে স্কুপে জমিয়ে আড্ডা মারা যাবে। না থাক, 2 ইজ কোম্পানি, 4 ইজ র্যালি। বাত মত বানাও, শাদির 1 বছর বাদ 2 ইজ কোম্পানি আর থাকে না ইয়ার। সচ বলো, তোমারই গার্লফ্রেন্ডকে একেলা পাওয়ার জন্য দিল হুম হুম করছে। তুনির কাঁধ ঝাঁকালো, যার উত্তর হ্যাঁও হয় নাও হয়। বাই। নীলম টুকুস করে চোখ টিপে উড়ে যাচ্ছে। তুনির প্যাটপ্যাট করে নীলমের দোদুল্যমান নিতম্বের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। পাশের কিউবিকালে সান্নাল হুটপাট করে টেবিল গোছাচ্ছে। বিয়ের পর থেকে অফিসে 1 মিনিটও বাড়তি সময় থাকতে রাজি নয় ছেলেটা। আগে তুনির বললেই 8টা 9টা অবধি কাজ করত, এখন সারাক্ষণ বাহানা আর গোলতাপ্পি। নিজের মনে হাসল তুনির। হাসি হাসি মুখেই ঝিনুকদের নাম্বার ডায়াল করেছে। নরম গদিমোড়া চেয়ারে ছেড়ে দিয়েছে শরীরটাকে। ও প্রান্তে ঝিনুকের মা। কে তুনির? এ মা, ঝিনুক এইমাত্র বেরিয়ে গেল। কোথায় গেছে জানেন? সে কি আর আজকাল কাউকে বলে বেরোয়? তার এখন লম্বা লম্বা পা। শুধু বলে গেল বিকেলে ফিরবে। তোমার নাকি আজ সন্ধেবেলা আসার কথা? হ্যাঁ, সেরকমই একটা কথা হয়েছিল। শুনেছ তো, ওর বন্ধু নীলাঞ্জনা পরশু বোস্টন চলে যাচ্ছে। কি তাড়াতাড়ি পাসপোর্ট ভিসা সব করে ফেললো। বর নিয়ে কাল দেখা করতে এসেছিল। তা ঝিনুক নেই, আমার সঙ্গেই বসে বকবক করে গেল। বরটা যেন কেমন ক্যাবলা ক্যাবলা। কি করে যে ও দেশে গেল? তোমার সঙ্গে আলাপ হয়েছে? সুজাতা টেলিফোনে কথা বলার সময় উত্তরের প্রত্যাশায় থাকে না। যত কথা আছে সব একসঙ্গে বলে ফেলবেই। পিকপিক করে এক্সচেঞ্জ থেকে ঘন্টা বাজিয়ে গেলেও সে বলেই চলেছে, এই জানো তো, তোমার এনে দেওয়া অ্যাডেনিয়ামটায় কি সুন্দর লাল লাল ফুল এসেছে। ঠিক লাল নয়, গোলাপি গোলাপি। তবে যাই বলো, গাছের তুলনায় ফুলগুলো বড্ড বড়, বেমানান লাগে। আর ওই এক মানুষ আছে ঝিনুকের বাবা, কিছু জানে না বোঝে না, কোথায় কার কাছে শুনেছে অ্যাডেনিয়ামের ফুল নাকি টকটকে লাল হয়। তুনিরের অসহ্য লাগছিল। 4-5 দিন দেখা না হলেই এত বেশি কথা জমে যায় ভদ্রমহিলার। সে প্রায় অভদ্রভাবে সুজাতাকে থামাতে চাইল। ঠিক আছে, গিয়ে শুনবো, এখন রাখি। আরে আরে, 1 সেকেন্ড। তুমি আজকে রাসেল স্ট্রিট থেকে একটা বার্ড অফ প্যারাডাইস এনে দেবে? ঝিনুক বলেছে ওটা নাকি টবে হয় না, আমি করে দেখিয়ে দেবো। আনবে? দেখি যদি পাই। তুনি টুক করে নামিয়ে রাখলো রিসিভারটা। উফ, কি বকবক। সকাল থেকে দিনটা আজ যা যাচ্ছে। বাড়ি থেকে বেরোনোর আগে দিদির সঙ্গে একচোট হয়ে গেল। বিয়ে দিয়ে পার করা হয়েছে তোকে, থাক তুই বড় বাচ্চা নিয়ে তোর সংসারে। তা নয় যখন তখন বাপের বাড়ি এসে হামলা, খবরদারি। মৌলালি থেকে রোজ একবার করে ছুটে আসছে ঢাকুরিয়ায়। মা, ওই হলুদ পর্দা আবার কেন টাঙিয়েছ? ঘরের রঙের সঙ্গে মোটেই মানাচ্ছে না। বাবা, তুমি মোগলাই খাচ্ছ যে, তোমার না কাল অম্বল হয়েছিল? ডিসগাস্টিং। তুনিরকে তো মোটে পাত্তাই দিতে চায় না তনিমা। মাত্র 5 বছরের বড়, তাতেই যা কর্তারি। সকালে আজকে কথা নেই বার্তা নেই, হঠাৎ এসে হম্বিতম্বি। বাবাকে নিয়ে বিকালে ডাক্তারের কাছে যাবি, ধর্মতলা স্ট্রিটে। ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে ঠিক 4টে। নিজে উনি যাবেন জামাইবাবুর কোন বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে। তুনিরকে ওর হুকুম তামিল করতে হবে। তুনির যত বোঝায় বাবার তেমন কিছু হয়নি। চাকরি পুরোবার আগে গোল্ডেন হ্যান্ডশেক হলে সকলেই ওরকম একটু ভেঙে পড়ে। বাবার অসুখ শরীরে নয়, মনে, সাইকোসোম্যাটিক কেস। বিনা কারণে বুক ধরপড়, পান থেকে চুন খসলে নাগারে ট্যাক ট্যাক।
ঝুপুত করে বুড়োটে মেরে যাওয়া, সবই সিমটম। আরে বাবা, পুরুষ মানুষের কাছে চাকরি হলো লাইফ সোর্স। মেয়েরা তার বুঝবেটা কি? কিছু নিয়ে তো থাকতে হবে মানুষটাকে। মেয়েদের মতো তো ঘর মোছা, বাসন মাজা, রান্না বান্না নিয়ে সারাদিন পড়ে থাকতে পারবে না। মার মতো সরকারি চাকরিও করা নয়। হুলবোনা আর পরনিন্দা, পরচর্চার চাকরি। মেয়েদের সার্ভিস লাইফ আর ছেলেদের সার্ভিস লাইফে আকাশ পাতাল তফাৎ। নিলাম যে নিলাম, সেও তো ফাঁক পেলে অফিসে বসেই মার্কেটিংয়ের লিস্ট তৈরি করছে। তুনিরের এসব যুক্তি মানবে তার দিদি? তাহলেই হয়েছে। সোজা বলে দিল, কথার প্যাঁচ ছাড়, সংসারের কোনো দায়িত্ব নিতে চাস না সেটাই বল। তারপরই জোর ঝগড়া। তুনির বলল, আমার সময় নেই, আমি তোমার মতো 9 মাস ছুটির চাকরি করি না। আমার অফিসে ডিসিপ্লিন আছে, হুট বললেই বেরিয়ে পড়া যায় না। করিস তো যোগ বিয়োগ আর খাতা লেখার কাজ, তারও তো ফুটুনি কিসের রে? তোর কলেজে পড়ানোর চাকরির থেকে অনেক বেশি রেসপন্সিবল কাজ। গোটা হেড অফিসের অ্যাকাউন্টস সামলায় এই শর্মা, বুঝলি? আর আমি অফিস করি কি না করি তাই নিয়ে তুই কথা বলার কে? আমার টাইম নেই, আমি যেতে পারবো না, ব্যাস। তুই আমাকে জিজ্ঞেস করে অ্যাপয়েন্টমেন্ট করেছিলি? অন্যের বাড়ি এসে ফোঁপড় দালালি করতে তোর লজ্জা করে না? অন্যের বাড়ি মানে? এটা আমারও বাড়ি। ভাগ, যতদিন বিয়ে হয়নি ততদিন তোর বাড়ি ছিল। এখন যা, বরের ঘর সামলাগে যা। বুবাইয়ের পড়াশোনা দেখ, বিজনদার শরীর স্বাস্থ্যের খবর রাখ, ভালো মন্দ রান্নাবান্না কর, আর মাঝে মাঝে কলেজে গিয়ে মাইনেটা তুলে নিয়ে আয়। তোদের প্রিন্সিপালের তো আবার মেয়ে দেখলেই নাল পড়ে। ক্লাস তো তোদের না নিলেও চলে। ফের যদি তুই এখানে এসে দালালি মারিস, কি করবি তুই? অসভ্য কোথাকার। ঝিনুকের মতো একটা সেন্সিটিভ মেয়ে কি করে যে তোকে স্ট্যান্ড করে! পিত্তি জ্বালানো কথা। মা মাঝখানে এসে না পড়লে হয়তো ছেলেবেলার মতো চুলোচুলি হয়ে যেত আজ। দিদিটা ভাবে কি, ঝিনুক যে একটা সাহসী কাজ করে ফেলেছে তা কি তুনির জানে না? নাকি তুনির কম আনন্দ পেয়েছে তাতে? তুনির মোটেই মধ্যযুগীয় বর্বর পুরুষ নয়। একটা মেয়ের কৃতিত্বকে সে মন খুলে হাততালি দিতে জানে। এই অফিসের সবাইকে সে গর্ব করে বলে বেড়ায়নি, ওই শ্রবণা সরকার তারই নিজস্ব নারী, শুধু তারই। ঝিনুকেরও বলিহারি। তোর কি দরকার ছিল নাচতে নাচতে আমাদের বাড়িতে এসে স্কুলের মেডেল দেখানো? এমনিতেই তো গুন্ডা দমন করে তোর দর হেভি হাই। আগে কানি পাতা যেত না, মাঝে কথাটা থিতিয়ে এসেছিল, আবার শুরু হয়ে গেল। প্রাইজ পেয়েছে, তাই নিয়ে তুনিরকে উঠতে বসতে খোঁচা মারা কেন? বাবা, যতই তুনিরকে খোঁচাও আর যতই ঝিনুককে গ্যাস দিয়ে বাচেন্দ্রীপাল করে তোলো, একটা কথা তো ভুললে চলবে না, বিছানাতে ঝিনুক তুনিরের নিচেই থাকবে। তুনির টানটান হলো। বাড়ি থেকে বেরোতেই আর এক কিস্সা, আর এক দফা মাথা গরম। ভদ্রলোকের মতো লাইন দিয়ে শেয়ার ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে। চোখের সামনে একটা ধুতি পরা মাঝবয়সী ভিজে বেড়াল বেলাইনে স্যাট করে উঠে বসল ট্যাক্সিতে। তুনিরের জায়গাটাই বেদখল। তুনিরও ছাড়বে না, লোকটাও গ্যাট। একবার তুনির টান মেরে দরজা খোলে, লোকটা ঘ্যাচাং করে দরজা বন্ধ করে দেয়। ব্যাটা ভিজে বেড়ালকে তুনির টেনে নামাতেই ট্যাক্সি ড্রাইভারটা ভট করে বলে বসল, দৌড়মশাই, ট্যাক্সি গেট নিয়ে মস্তানি মারছেন কেন? যান যান, পরের গাড়িতে আসবেন। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে হুক্কা হুয়া। আরে ছাড়ুন না মশাই, যেতে দিন, ফালতু ঝামেলা পাকিয়ে সবার লেট করাচ্ছেন কেন? পেছনে তো আরেকটা এসে গেছে, উঠে পড়ুন না। তুনিরকে ঘাড় নিচু করে পরের ট্যাক্সিতেই উঠতে হলো। শালা নেলসন অ্যান্ড বেরির অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, 27 বছরের টকবগে সিএ তুনির মজুমদার বিলকুল হিন্দি ফিল্মের বোকা ভিলেন বনে গেল। অফিসেও 7 মিনিটের উপরে লেট। এত কিস্সা চটকে যে অফিসে আসা, সেই অফিসও আজকের মতো চৌপাট। শ্রীমতী বাচেন্দ্রীপালও বাড়ি থেকে ভ্যানিশ। কাহাতক ভালো লাগে। তুনির টেবিলের কম্পিউটারটার দিকে তাকালো। সবজে পর্দায় আবছা ভেসে রয়েছে তার মুখ। মুখের পিছনে সার সার কিউবিকালের ছায়া। খসখস টাঙানো কাঁচের জানলা, জানলার কোলে এয়ার কুলার। তুনির যন্ত্রগণকের চোখ দিয়ে দেখছে চতুর্দিক। অফিস প্রায় ধুধু। মোলায়েম হিমেল সুখ অলসভাবে গড়াচ্ছে কাঁচের খোপে ভরা প্রকাণ্ড হল ঘরে। এই পরিবেশে কাজ ছাড়া বসে থাকলে আপনা আপনি চোখ বন্ধ হয়ে আসে। মিহিতন্দ্রায়
গন্ধটা নাকে আসছিল তুনিরের, শালফুলের গন্ধ, মিষ্টি কিন্তু ঝাঁঝালো। ধোঁয়া ধোঁয়া বাতাসের আড়াল সরিয়ে ক্রমশ স্পষ্ট হচ্ছে পিচ ঢালা রাস্তা। কোটি কোটি সাদা শালফুলে আদিগন্ত বয়ে যাওয়া রাস্তার কালো রং নিশ্চিহ্ন প্রায়। রাস্তা ধরে চঞ্চল বালিকা হয়ে ছুটছে ঝিনুক, ছুটছে ছুটছে আর শালফুল কুড়োচ্ছে। আঁচল ভরা ঘ্রাণ নিয়ে তুনিরের সামনে এসে দাঁড়ালো ঝিনুক। সুখের উত্তেজনায় তার নাকের পাটা কাঁপছে তিরতির। থুতনির খাজে ছোট্ট চিবুকে ঘন আঁখি পল্লবে বাষ্পবিন্দু। তুনির ছুতে গেল ঝিনুককে। ঝিনুকের মুখমণ্ডলে এ কিসের কণা? শ্বেদ কামনা নাকি কাশফুলের রেণু? ঘন নীল আকাশ ছায়া ফেলেছে ঝিনুকের চোখের তারায়। ম্যাসেঞ্জরের হ্রদ দুই মণিতে টিলটিল। কে যেন শব্দ করে কেশে উঠল। ভেঙে দুমড়ে গোটা দৃশ্য খান খান। রাস্তা নেই। রাস্তার দুপাশের অনন্ত শালবন উবে গেছে। তুনির চমকে চোখ খুলল। বুক ভরে জোর জোর নিঃশ্বাস টানল কয়েকবার। না, শালফুলের গন্ধও নেই। চারিদিকে শুধু বিদেশি রুম স্প্রের রাসায়নিক সুবাস। আবার শ্বাস টানল। কলেজ জীবনের দৃশ্যটা কেন আজ অফিসেও এসে হাঁটু গেড়ে বসল? ছোট্ট একটা আড়মোড়া ভেঙে টয়লেটে গেল তুনির। মুখে ঘাড়ে জল দিল ভালো করে। এবার সে করবেটা কি? তার খুব একটা নিজস্ব বন্ধু বান্ধব নেই। বড়জোর ডালহৌসি পাড়ায় সৌম্য বা অনিসের অফিসে যাওয়া যেতে পারে। সে নিজে অফিসে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে ভালোবাসে না। গত সপ্তাহে সৌম্যর অনুরোধে দুপুরের রেস্তোরাঁয় খেতে বেরোতে রাজি হয়নি। তার কি উচিত অন্যের অফিসে গিয়ে আসর জমানো? অফিসের টয়লেটেও মনের চিন্তার প্রতিফলন মুখে পড়তে দেয় না তুনির। তার সূক্ষ্ম ধারণা আছে, হয়তোবা আয়নাটাও অদৃশ্য গোয়েন্দা হয়ে ম্যানেজমেন্টকে পৌঁছে দেবে তার প্রতি মুহূর্তের চিন্তার ডেটা। চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমসের সেই টয়লেটের মতো। প্রসন্ন মুখভঙ্গি করে তুনির আয়নার দিকে তাকাতে চাইল। ভঙ্গিটা ঠিক হলো না যেন। ফরা চেঞ্জ, বাড়ি ফেরা মন্দ কি? 10-20 মিনিট গড়িয়ে বাবাকে ডাক্তারের কাছে নয় নিয়েই গেল। নিজের কিউবিকালে ফিরতে গিয়ে দাঁড়াতে হলো তুনিরকে। বেয়ারা ফিনান্স ম্যানেজার ডাক পাঠিয়েছে। আশ্চর্য, রজত রায় এখনো যায়নি। তুনিরকে দেখে রজত হৈ হৈ করে উঠল। আরে মজুমদার, এসো এসো, কদিন ধরেই তোমায় একটু ফাঁকায় ধরবো ভাবছিলাম, আজ চান্স এসে গেল, বসো। তুনির ভুরু তুলল। এনি প্রবলেম স্যার? বালাসোরের অ্যাকাউন্টসের ঝামেলাটা তো মিটে গেছে। আই নো। রজত সিগারেট ধরিয়ে কিং সাইজ প্যাকেট এগিয়ে দিল তুনিরের দিকে। ওসব কিছু না। তুনির বড় একটা সিগারেট খায় না, তবু ধরালো। দেন? তারা কিসের, বসো। রজত তুনিরের চেয়ে বছর 15 বড় হলেও তাদের সম্পর্ক বেশ খোলামেলা। এ অফিস পুরো আমেরিকান কায়দায় চলে। বয়স, স্ট্যাটাস এসব নিয়ে তেমন কোনো ছুঁতমার্গ নেই। রজত তরল গলায় বলল, কফি চলবে? তুনির কাঁধ ঝাঁকালো। বেল বাজিয়ে বেয়ারাকে কফির অর্ডার দিল রজত। তারপর রিভলভিং চেয়ারে আয়েশ করে বসেছে, 2 হাতলে হাত বিছিয়ে। ঘরের বাতানুকূল যন্ত্র ঝিনঝিনে ঠান্ডা ছড়াচ্ছে। এমন উগ্র শীতল কক্ষেও রজতের জামার 2-3টে বোতাম খোলা। একটু বেশি মদ্যপান করে বলে তার গরমও বোধহয় বেশ চড়া। ধীরে সুস্থে কথা শুরু করল রজত। তোমার জন্য একটা খবর আছে, সিক্রেট অ্যান্ড কনফিডেন্সিয়াল। তুনিরের শিরদাঁড়া সোজা হল। রজত চোখ টিপল। তোমার বেটার হাফ চলে গেছে, নিলাম দি ইরোটিকা? অনেকক্ষণ। তুনির হাসার চেষ্টা করল। তুমি লাকি আছো মজুমদার, ওরকম একটা ভালাপচুয়াস লেডির সঙ্গে ঘর শেয়ার করছো, অলমোস্ট 10 আওয়ার্স আ ডে। তুনির রজতকে দেখছিল। রজত যথেষ্ট ঝানু লোক। তার ভারী মুখে সহজে কোনো প্রতিক্রিয়া ফোটে না।
হাসতে হাসতে বলছে, জানো, ওরকম একটা বেড পার্টনার পেয়েও ওর বরটা একটা অন্য মেয়ে ছেলে নিয়ে ঘোরে। এই কথা বলার জন্য ডেকেছে রজত। তুনির অবাক হওয়ার ভান করল। তাই নাকি? স্ট্রেঞ্জ। রজতও দেখছে তুনিরকে, মাপছে। সে অবলীলায় মেয়েদের নিয়ে অশ্লীল আলোচনা চালাতে পারে। অন্য সময় হলে তুনির মজা পায়, একাধটা রসিকতাও করে। আজ একটু অধৈর্য বোধ করছিল। রজত হঠাৎই ভাবলেশীন মুখে বলে উঠল, সেই বাইরে যাওয়ার ব্যাপারটা মনে আছে মজুমদার? তুনিরের হৃৎপিণ্ড দড়াম করে লাফিয়ে উঠেছে। আছে। তোমার চান্সটা ব্রাইট হয়েছে। মিস্টার জোন্স ওয়াজ অল প্রেইজ ফর ইউ। তোমাকে দেখে চোখে লেগে গেছে। ইয়ে, চান্স পেলে যাবে তো? অপ্রত্যাশিত আনন্দ সংবাদে তুনির বাক্যহারা, কলের পুতুলের মতো শুধু মাথা নেড়ে চলেছে। ক্যালিফোর্নিয়ায় 3 বছর। হাউ ইজ দ্য আইডিয়া ম্যান? গলা ফাটিয়ে চিৎকার করে উঠতে ইচ্ছা হলো তুনিরের। দ্যাটস মাই ড্রিম স্যার। প্রবলেম একটাই। রজত জামার আর একটা বোতাম খুলে দিল। তার নির্লোম বুকের অনেকটাই উদ্ভাসিত। আচ্ছা মজুমদার, নীলম নাকি টয়লেটে বহুক্ষণ সময় কাটায়, রিসেপশনের নীনা বলছিল। রজতের নারী দোষের কথাও এই অফিসের সবাই জানে। নীলম সম্পর্কে ইদানিং তার আগ্রহ খুব বেড়েছে, হয়তো পাত্তা পায় না বলেই। তুনির দায়সারা জবাব দিল, আমি ঠিক নোটিস করিনি। দ্যাটস দ্য গুড থিং ইন ইউ। ওই জন্যেই তোমাকে আমি পছন্দ করি, কুরুভিলার থেকেও। রজত কফিতে চুমুক দিল। হ্যাঁ, যা বলছিলাম, প্রবলেম হলো ডাইরেক্টর পার্সোনেল কুরুভিলার কিরকম রিলেটিভ হয়। খুব ক্লোজ নয়, কিন্তু লতায় পাতায় একটা ফ্যামিলিটাই আছে। তুনির নিভে গেল সামান্য। এই তথ্য তার জানা ছিল না। রজত কলে পড়া ইঁদুর দেখে যেন মজা পেয়েছে। আরে চিয়ার আপ, কুরুভিলা মেনানকে খুব ধরেছে, বাট আই ডোন্ট থিঙ্ক হি ক্যান উইন। আমি আমার সমস্ত ওয়েট তোমার জন্য ফেলব, বিকজ কুরুভিলার থেকে তুমি অনেক বেশি সিনসিয়ার। যেতে হলে তুমিই যাবে। থ্যাংক ইউ স্যার। তুনির নিজেকে যথাসম্ভব সামলে ধীরে ধীরে কাপে চুমুক দিল। ভয় ভয়ে বলল, আমি কি তবে বাড়িতে বলতে পারি আই এম সিলেক্টেড? বলবে বলবে, গ্র্যাজুয়ালি ভাঙবে। রজত হেসে উঠল। আমি যখন ফার্স্ট স্টেটসে যাই ইন দ্য ইয়ার 1976, জানো আমি আমার বউকে কিভাবে সারপ্রাইজ দিয়েছিলাম? তখন মাই বউ ওয়াজ মাই গার্লফ্রেন্ড। কি করেছিলাম জানো? 3 বন্ধুকে সঙ্গে করে সোজা ওকে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে হাজির করালাম। রুনা তো ঘাবড়ে একসা, বলে বাবাকে বলে আসিনি, কি করে বিয়ে করব। আমি স্ট্রেট চিঠিটা সামনে ফেলে দিলাম। যখন ওর ঘোর কাটলো তখন সই কমপ্লিট। রুনার অবশ্য পাসপোর্ট ভিসা পেতে একটু দেরি হয়েছিল, বাট দ্যাট ওয়াজ আ রিয়েল হানিমুন। একটা নতুন দেশ, ডিসেম্বর মাস, ক্যালিফোর্নিয়ায় সারা দিন স্নোফল চলছে। বরফ পড়াটা যে কি রোম্যান্টিক, শিমুল তুলোর মতো ব্লু মুন। বাই দা বাই, তুমি বিয়ে করছো কবে? বলতে বলতে রজত আচম্বিতে উঠে দাঁড়িয়েছে। 1 মিনিট আসছি বলেই অ্যাটাচ টয়লেটে ঢুকে গেল। তুনিরের চোখের সামনে ক্যালিফোর্নিয়া। কাঁচের ঘরে বসে তুষারপাত দেখছে তুনির। গায়ের খুব কাছে ঝিনুক। ঝিনুকের দুপুরাইটিস সেরে যাচ্ছে। শাল ফুলের গন্ধে ভরে গেল ক্যালিফোর্নিয়া। প্যান্টের জিপার আটকাতে আটকাতে ফিরল রজত। সুগারটা বোধহয় বেড়েছে মজুমদার, চেক আপ করাতে হবে। তুনির শুনতে পেল না। রজত ঘুরন চেয়ারে বসে পাক খেয়ে নিল একটা। তোমার গার্লফ্রেন্ডের নাম কি যেন? আরে খুব ফেমাস নাম, নিউজ পেপারে বেরিয়েছিল। তুনির স্বপ্নের ঘরেই উত্তর দিল, শ্রবণা। আচ্ছা, শ্রবণা মানে কি মজুমদার? এনিথিং রিলেটেড টু হিয়ারিং? তুনির হেসে ফেলল। না না, শ্রবণা একটা নক্ষত্রের নাম। তাই বুঝি? ভেরি অ্যাপ্রোপ্রিয়েট নাম। সত্যি, সি ইজ আ স্টার। আমি বোধহয় তোমার সঙ্গে ওকে একদিন দেখেছি, নিউ এম্পায়ারের দোতলায়, ঠিক না? আপনার মেমোরি তো দারুণ স্যার। কতদিন আগে দেখেছেন, এখনো মনে আছে? কম্পিউটার মেমোরি।
ডিটেলড ডেসক্রিপশন দিয়ে দিতে পারি। ভেরি সুইট লেডি, চার্মিং অ্যান্ড স্মার্ট অলসো, ডিয়ারিং। রজত হাসতে হাসতে আবার চোখ টিপল। ফিগারটা ভালো, ইউ আর আ লাকি ডগ। শেষ ইঙ্গিতটুকু ভালো লাগলো না তুনিরের, তবু মুখে বলল, থ্যাংক ইউ স্যার। রজত ঝুঁকল তুনিরের দিকে, তার মুখ আকস্মাৎ গম্ভীর। লেটস কাম টু দ্য পয়েন্ট। ঝোপঝাড়ে লাঠি চালিয়ে লাভ নেই। শোনো, ফিনান্স ডিরেক্টরের একটা প্রপোজাল আছে, রিকোয়েস্টও বলতে পারো। তুমি রাধেশ্যাম গুপ্তাকে চেনো? আরজি, দ্য রিনাউন্ড প্রমোটার। কলিং বেল টিপতে গিয়ে হাত কেঁপে গেল তুনিরের। মাত্র 4 তলা উঠেই এত শ্রান্তি আজ। ঝিনুক ড্রয়িং স্পেসে একজন লোকের সঙ্গে বসে কথা বলছিল। তুনিরকে দেখেই ঝিনুকের চোখে ঝাড়বাতি জ্বলে উঠেছে। পরিচয় পালার অপেক্ষা না করেই লোকটাও উঠে দাঁড়িয়েছে। আপনি নিশ্চয়ই তুনির? আমি শরৎ ঘোষাল। ক্লান্ত তুনির সোফায় বসল, শুকনো হেসে বলল, আপনার কথা ঝিনুকের মুখে অনেক শুনেছি। সুজাতা তুনিরকে দেখে নিরাশ। তুনিরের হাতে কোনো স্বর্গের পাখি নেই। শরৎ আর ঝিনুকের সামনে এক গোছা কাগজের কাটিং। ঝিনুক ফুটছে উল্লাসে। এত খুশি, এত উচ্ছ্বাস ঝিনুকের মুখে বহুদিন দেখেনি তুনির। সেই শাল ফুলের রেণুসিক্ত মুখ, সেই আঁচল ভরা সুঘ্রাণ। তুনিরের দুচোখ ঘুরে ফিরে ঝিনুককেই দেখছে। চঞ্চল বালিকার মতো এই নারী শুধু তার, শুধু তারই। এই মুহূর্তে ওই নারীকে ছুঁয়ে ছেনে দেখতে ভারী লোভ লাগছিল তুনিরের। ঝিনুক কাগজের গোছা সরিয়ে তুনিরের দিকে তাকিয়েছে। এই, আজ অফিসে তুই মারধর খেয়েছিস নাকি রে? জানেন শরৎবাবু, ওদের ফিনান্স ম্যানেজার ওকে মাঝে মাঝেই কান ধরে টেবিলের উপরে দাঁড় করিয়ে রাখে। শরৎ হো হো করে হেসে উঠল। সে তো আপনার ঠাকুমাও আমাকে দাঁড় করিয়ে রাখেন, টেবিলে নয়, রাস্তায় রোদ্দুরে, 2 হাতে থান ইট দিয়ে। তুনির স্বাভাবিক হতে চাইছে, বলল, আপনার অপরাধ? আমার ওষুধে 7 দিনের বদলে 1 সপ্তাহে জ্বর সারে, সেটাই আমার অপরাধ। ঘেঁও রসিকতা। তুনির মনে মনে নাক কুঁচকাল। উপেক্ষা করতে চাইল লোকটাকে। সরাসরি ঝিনুকের সঙ্গে কথা শুরু করল। বুঝলি, আজকে ডিসিশন মোটামুটি ফাইনাল হয়ে গেল। আমিই যাচ্ছি, হয়তো ডিসেম্বরেই। তাই? ঝিনুক বাচ্চা মেয়ের মতো তুনিরের পাশে এসে বসে পড়ল। এত বড় খবরটা এতক্ষণ চেপে আছিস? ঝিনুকের উল্লাসে সুজাতাও ছুটে এসেছে। সব শুনে স্বর্গের পাখির দুঃখ বেবাক হাপিস। সঙ্গে সঙ্গে নতুন চিন্তা, আর তো তোমার ওজোর আপত্তি চলবে না, কবে যাব তোমার বাবা মার কাছে? ঝিনুকের মুখে রক্তের আভা। আর চোখে শরৎকে দেখে আলতো ধমক দিল মাকে। এত হুটোপাটি করছো কেন? তুমি না সত্যি। তুনিরও মৃদু হাসছে। শরৎ উঠে দাঁড়ালো। আমি আজ বরং উঠি, আপনারা গল্প স্বল্প করুন, গুড নিউজ দুটো কালই মৃণাল মাকে পৌঁছে দেব। চাষারে লোকটার কথায় আগ্রহ নেই তুনিরের। সে চশমা খুলে রুমালে মুখ মুছছে। ঝিনুক বলল, সত্যি আজ দিনটা দারুণ। তোর এমন একটা গ্র্যান্ড নিউজ, আমারও। জানিস, গতকাল পুলিশ চার্জশিট ফাইল করেছে। শরৎবাবু নিয়ে এসেছেন খবরটা। নিমেষে তুনির ক্যালিফোর্নিয়ার বরফের স্তূপ। ঝিনুকের সেদিকে নজরই নেই। সে আজ কথার নেশায় মাতাল। শরৎবাবু বলছিলেন, এসব কেসে ডেট বেশ তাড়াতাড়ি পড়ে, অন্তত ওই ম্যাজিস্ট্রেটের ঘরে। বাছাদন্তের এবার খাঁচাতে ঢুকতেই হবে। শরৎ, শরৎ, শরৎ। তুনির হাঁটুতে মুঠো ঘষছে। এক্ষুনি লোকটাকে ঘাড় ধরে বের করে দেওয়া যায় না? শরৎ যাওয়ার আগে দরজায় দাঁড়ালো একবার। মনে হয় আপনার ডেট সেপ্টেম্বরেই পড়বে, আমি আপনাকে পরে জানিয়ে যাব। নির্জন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুনির। ঝিনুক পাশে এসে দাঁড়ালো। কি ভাবছিস? তুনিরের প্রায় বুকের কাছে তার প্রিয়তম নারী। তুষার তবু গলতেই চায় না। সহসা অস্ফুটে বলে উঠল, ঝিনুক, তুমি আমাকে একটা কথা দেবে? সচকিত হরিণীর মতো থমকেছে ঝিনুক।
তুই 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 হঠাৎ কি হয়েছে তোর? হয়েছেটা কি? টুনিরের গলা দুলে গেল। আগে তুমি আমাকে কথা দাও। নিচের কম্পাউন্ডে আলো জ্বলছে না। কাঁঠালি চাপা গাছ শুকনো হাত পা মেলে আঁধারে দাঁড়িয়ে। টুনির রেলিংয়ে ভর দিল। ওসব ফরদ ডাক্তার তুমি ছাড়ো, যত সব মাথা চিবোনোর লোক। মানে? এই কেস থেকে তুমি নিজেকে অ্যালুফ করে নাও ঝিনুক। কথা দাও, নেবে তো? নিঃশ্বাস আটকে এলো ঝিনুকের, গলা কাঁপছে। হঠাৎ এই কথা কেন? টুনির ঢোক গিলল। কার না কার নোংরা একটা কেসে এত বেশি নিজেকে জড়িয়ে ফেলা তোমাকে মানায় না ঝিনুক। পৃথিবী গতি হারালো। সন্ধ্যা নিথর। স্বামীর বিহনে নারী যাইবে কোথা, স্বামী সহচর বন্ধু স্বামী সে দেবতা, স্বামী ভিন্ন গতি অন্য নাহি নারীগণে, ব্রত তীর্থ পূজা হোম স্বামীর চরণে। নাকি সুরে দুলে দুলে সত্যনারায়ণের পাঁচালি পড়ছে বৃদ্ধ পুরোহিত। তাকে ঘিরে অর্ধবৃত্তাকারে নানান বয়সী সুবেশা নারী। কেউ কেউ পাঁচালির ছন্দে দুলছে মৃদু মৃদু। অধিকাংশরই পাঠে মন নেই, যে যার নিজস্ব সঙ্গী খুঁজে পার্শ্ব আলাপে রত। ড্রয়িং রুমের সোফা সেট দেওয়ালের গায়ে সরিয়ে দেওয়া হয়েছে। নীল কালো মোজাইকের মেঝে জুড়ে আজ নারায়ণ পুজোর আয়োজন। রমিতার শাশুড়ি গরদের শাড়ি পরে গরমে হাঁসফাঁস করছিল। লাল টুকটুকে স্লিভলেস ব্লাউজের স্ট্র্যাপ আঙুলে চেপে ধরছে বারবার। ইশারায় সে বড় ছেলের বউকে ফ্যান দুটো চালিয়ে দিতে বলল। পাখা ঘুরে উঠতে রমিতাও স্বস্তি পেল। বহুক্ষণ ধরে তার গা গুলোচ্ছে। 4 মাস হতে চলল, এখনো বমি বমি ভাবটা যায়নি। ধূপধুনো গুলগুলের গন্ধে একটা চোরা শ্বাসকষ্টও হচ্ছিল তার। পাঁচালি পাঠ ছেড়ে এ সময় উঠেও যাওয়া যায় না। শাশুড়ি অসন্তুষ্ট হতে পারে, বিশেষত তার আর পলাশের জন্যেই আজ যখন এই অনুষ্ঠান। বেনারস থেকে পুরী যাওয়ার পথে গুরুদেব 3 দিনের জন্য এ বাড়িতে অধিষ্ঠান করেছিলেন। তার মতে প্রকীর্ণ পাতকে দুষ্ট হয়েছে এই গৃহ। রমিতাকে তিনি সহস্তে নবগ্রহ কবচ পরিয়ে দিয়ে গেছেন। দোষ কাটানোর জন্য বিধানও দিয়ে গেছেন কিছু। প্রতিদিন স্নান সেরে শুদ্ধ শরীরে পাখিদের 1 মুঠো করে আতপ চাল খাওয়াতে হবে রমিতাকে। স্টিল নয়, কাঁসা বা কাঁচ নয়, কদলীপত্রে আহার করতে হবে বাড়ির সকলকে, 1 পূর্ণিমা থেকে আর 1 পূর্ণিমা। শনি মঙ্গলবার রমিতার স্বামী সহবাস নিষিদ্ধ। এছাড়া 3 মাস ধরে প্রতি সপ্তাহে 1 দিন গোমাতাকে সহস্তে পূর্ণ ভোজন করাতে হবে। গোমাতাই, ষাঁড় বা বলদ চলবে না। দময়ন্তী রমিতার কানে ফিসফিস করে বলল, এত উসখুস করছিস কেন? শরীর খারাপ লাগছে? রমিতার তসরের শাড়ি খালি খালি গা থেকে নেমে যাচ্ছে। কোমরে আঁচল গুজে সে পিঠ সোজা করল। না, ঠিক আছি। কটা বাজে গো? দময়ন্তী পলাশের জ্যাঠতুতো দিদি, বছর 45 বয়স, বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপিকা। রমিতার বিয়ের সময়ও তার 1 ঢাল চুল ছিল। সম্প্রতি সে পুরো ববছাট। ভারতের বিভিন্ন প্রদেশের শাড়ি জমানো তার প্রিয় নেশা। আজও তার পরনে জমকালো আঁচল বাসন্তী রাজকোট, মানানসই ব্লাউজের পিঠ অনেকখানি কাটা। এবছরই সে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। ব্রেসলেট প্যাটার্নের কোয়ার্টার্স ঘড়ি দেখে নিয়ে সে বলল, 12টা 10। তোর খিদে পেয়েছে বুঝি? রমিতা দুদিকে মাথা নাড়ল। তার আজকাল একদমই খিদে পায় না। ডাক্তার 1 গাদা টনিক দিয়েছে, তাতেও না। দময়ন্তী রমিতার দিকে আরো ঘেঁষে এলো। হ্যাঁ রে, গুরুদেব নাকি পুলুর কুষ্টি দেখে বলে গেছেন তোর ছেলেই হবে। রমিতা দময়ন্তীর সংলাপ লীনা কান খাড়া করে শুনছিল। পিছন ঘুরে সে মন্তব্য করল, সঙ্গে অবশ্য বলেছেন যদি কোনো গ্রহের গণ্ডগোল না হয় তবেই। 2-3টে বাচ্চা খেলা করতে করতে দৌড়ে ঘরে ঢুকেই বেরিয়ে গেল।
পাঁচালি পাঠ প্রায় শেষ। পুরোহিত গলা চড়িয়েছে। বদন ভরিয়া সবে বলো হরি হরি, হরি বলো হরি বলো। কথা থামিয়ে সকলে একসঙ্গে মেঝেতে প্রণিপাত। ঘর জুড়ে চাপা গুঞ্জন, হরি বলো হরি বলো। সেই গুঞ্জনের মাঝে হঠাৎ হুড়মুড় করে ঢুকে পড়েছে এক জিন্স পরা কিশোরী। ওহ নো, শেষ হয়ে গেল। মা যে প্রসাদ চড়ানোর জন্য সুইটস পাঠিয়ে দিল। রমিতার মাসি শাশুড়ি বিরক্ত মুখে তাকালো। এত দেরি করলি কেন? রিনিকে তো বলেছিলাম 12টার মধ্যে পুজো শেষ হয়ে যাবে। বস, শান্তির জল নিয়ে যা। কিশোরী কসরত করে হাঁটু মুড়ে বসে পড়ল। মিষ্টির বাক্স হাতে হাতে পৌঁছে গেছে শালগ্রাম শিলার চরণে। শান্তির জল নিতে রমিতার শ্বশুরও দরজায়। পা বাঁচিয়ে শান্তির জল মাথায় নিচ্ছে সকলে। পুরোহিত পুটুলি বাজছিল। রমিতার শাশুড়ি বলল, ঠাকুরমশাই, আপনি ছোট বৌমার সঙ্গে গিয়ে সব ঘরেই একটু একটু করে শান্তির জল ছিটিয়ে আসুন। আমার ছেলেদের জন্যেও ঘটে একটু রেখে দেবেন। লীনা বলল, তুলতুলিকেও একটু দেখে আসিস তো, ঘুম থেকে উঠে গেলে আমাকে ডাকিস। পুরোহিতকে নিয়ে গোটা বাড়ি ঘুরছে রমিতা। দোতলার সব ঘরে গঙ্গার জল ছিটিয়ে নিচে নামল। একতলার রান্নাঘর, ভাঁড়ার ঘর, শ্বশুরের বৈঠকখানা আর টানা বারান্দা পেরিয়ে সদর দরজায় এসেছে। দরজা পার করে বাঁধানো উঠোন। পুরোহিত সেখানে জল ছিটিয়ে এসে রমিতাকে বলল, দেখো তো মা, কে যেন ডাকছে বাইরে। মানুষ সমান পাঁচিল তোলা বাড়ির বাহারি গেটে মাধবীলতার সংসার। ধুতি পরা এক আদবুড়ো গেটের বাইরে থেকে উকিঝুঁকি মারছে। রমিতা গেটের সামনে এলো। কাকে খুঁজছেন? এটাই তো 23 বি গল্ফ ক্লাব অ্যাভিনিউ। হ্যাঁ, বলুন। রমিতা চৌধুরী, পলাশ চৌধুরী এ বাড়িতে থাকেন? আমি রমিতা, পলাশ চৌধুরী আমার স্বামী। আলিপুর কোর্ট থেকে সমন আছে। খোঁচা খোঁচা পাকাদারি লোকটা চেনছেঁড়া ফোলিও ব্যাগ থেকে এক তারা কাগজ বের করে ঘাঁটছে। রমিতার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা ধারা বয়ে গেল। চকিত ত্রাসে শরীর অবশ। পলকের জন্যে ভাবল শ্বশুরকে ডাকবে কিনা। লোকটা দুটো কাগজ এগিয়ে দিল, সঙ্গে একটা বাঁধানো ময়লা খাতা। এখানে সাইন করুন, আপনার স্বামীটাও আপনাকে দিয়ে যাচ্ছি। রমিতা ক্ষীণ বাহানা জুড়বার চেষ্টা করল। একটু দাঁড়ান, ভেতর থেকে পেন নিয়ে আসি। আমাদের কি দাঁড়ানোর টাইম আছে দিদি? এখনো কতগুলো সমন সার্ভ করতে হবে জানেন। বলতে বলতে লোকটা পকেট থেকে একটা ডট পেনের রিফিল বের করেছে। যত্ন করে তেল চটচটে মাথায় ঘষে নিল রিফিল। সই করার নাম করে কতজন ভেতরে সে দিয়ে যায় আর বেরোই না জানেন। রমিতার স্নায়ু অবশ, তবু লোকটার কথা গায়ে লেগে গেল তার। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি পালিয়ে যাব? দেখে কি আর মানুষ চেনা যায় দিদি? লোকটার ঘাটা মুখে নির্বিকল্প ভাব। এই তো গত পরশু কুঁদঘাটে একটা সুন্দর পানা মেয়ে ছেলে আসছি বলে অন্দরমহলে ঢুকে গেল। 5 মিনিট যায়, 10 মিনিট যায়, মেয়ে ছেলেটা আর বেরোয় না। শেষে মরিয়া হয়ে ঢুকে পড়েছি বাড়িতে। অমনি একটা বাছুরের মতো কুকুর ঘাউ ঘাউ করে তেড়ে এলো। উড়ি বাস, সে কি সাইজ! বাঘ বলে দূরে থাক, প্রাণ হাতে করে বাঁচা। মাঝখান থেকে আমার নতুন ডট পেন চোট। রমিতা ঝোঁকের মাথায় হাত বাড়িয়ে ফেলল। দিন, কোথায় সই করতে হবে? লোকটা প্রায় রমিতার গায়ের উপরে ঝুঁকে সই করার জায়গা দেখাচ্ছে। কিছু মনে করবে না দিদি, কষ্ট কথায় কষ্ট নেই। অনেকে আসবে, 5-10 টাকা নিয়ে সমন না ধরিয়ে চলে যাবে। আমি ওরকম ছিচকে বেলিফ নই। দরকার হলে 2 পয়সা চেয়ে নেব, কিন্তু বেআইনি কাজ যুধিষ্ঠির পাখিরা করে না। লোকটা চলে যাওয়ার সময় সম্বিত ফিরল রমিতার। লোকটা কি প্রাকারান্তরে টাকা চাইছিল? টাকা দিলে কি সমন নিতে হতো না? কিন্তু সে তো ঘুষ। একটা অচেনা লোককে ঝপ করে ঘুষ দেওয়া যায় নাকি? যাগ্গে, নেওয়া যখন হয়ে গেছে ভেবে আর কি লাভ। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে শ্বশুরের বৈঠকখানা ঘরে চোখ পড়ল রমিতার। শ্বশুরমশাই ইজি চেয়ারে বসে কাগজ পড়ছে।
ঘরটা পেরিয়ে গিয়েও দুরু দুরু পায়ে ফিরে এলো রমিতা। কম্পিত গলায় ডেকেছে, বাবা। রমিতার শ্বশুর চোখ থেকে কাগজ নামালো। বাবা, কোর্ট থেকে একটা লোক এসেছিল। কোর্ট থেকে? আলিপুর কোর্ট থেকে। গুটি গুটি পায়ে রমিতা আরেকটু এগিয়েছে। ঢোক গিলে বলল, দুটো সমন দিয়ে গেল। কাগজ দুটো ভালোভাবে নিরীক্ষণ করে রমিতার শ্বশুর বিড়বিড় করে উঠল, তোমাদের সাক্ষীর সমন, 23শে সেপ্টেম্বর ডেট। তুমি এটা নিতে গেলে কেন? আমাকে ডাকতে পারতে। লোকটা এমনভাবে সামনে পড়ে গেল, আমি ঠিক সাহস করে, আমি কি ভুল করেছি বাবা? পুলু তোমাকে কিছু বলে রাখেনি? কই, তেমন কিছু না তো। এত কেয়ালাস ছেলে, আদিক্ষেতা ছাড়া কিচ্ছু মাথায় নেই। কতবার বলে দিলাম, লয়ারও এত করে বুঝিয়ে দিল, সেই সমনটা ধরা হয়ে গেল। তুমিও একটু চিন্তা ভাবনা করলে না? রমিতা আঙুলে আঁচল পাকাচ্ছে, বিনীত স্বরে বলল, কিন্তু বাবা, কোর্ট ডাকলে সাক্ষী দিতে তো যেতেই হবে। সমন না ধরলেই আর কোর্ট ডাকে না। রমিতার শ্বশুরের গম্ভীর মুখে চরম বিরক্তি। তুমি দেখছি বেশি বুঝে গেছ। রমিতার মাথা ঝুলে গেল। নিয়ে যখন ফেলেইছ, কি আর করা যাবে? যাও, রেখে দাও। রমিতা ফিরতে যাচ্ছিল। রমিতার শ্বশুর আবার ডেকেছে, তোমার শাশুড়ি জানে? না। তিনি করছেনটা কি? এখনো দঙ্গল নিয়ে হরিহরি চলছে। আমি কি মাকে ডেকে দেব? থাক, সব মেয়ে ছেলেরই বুদ্ধি সমান। মলিন মুখে সিঁড়ি দিয়ে উঠছিল রমিতা। সিঁড়ির ল্যান্ডিংয়ে একটা সরু রঙিন কাচের জানলা, বন্ধ। কাঁচ বিদীর্ণ করে নীল হলুদ আলো সিঁড়ির অন্ধকারে গা মেলেছে। সেই আলোতে রমিতার ছায়া। একটা করে ধাপ ওঠে, ছায়াও দীর্ঘায়িত হয়। আরেক ধাপ উঠল, ছায়া আরো লম্বা। রমিতার গা ছমছম করে উঠল। বাড়ি ভর্তি এত লোক, তবুও এ যেন ছায়া নয়, তার সদ্য ফেলে আসা অতীত। সে না চাইলেও থাকবে সঙ্গে সঙ্গে, প্রলম্বিত হবে ক্রমশ, দিনে দিনে। শেষ কটা ধাপ রমিতা দৌড়ে উঠে গেল। মেয়েমহলের হাসি, গল্প সেতারের ঝালার মতো কানে বেজে উঠছে। রমিতা পিছন ফিরে তাকালো একবার, ছায়াটা আর নেই। রমিতার খাটে মামাতো মাস্তুতো ননদার জায়েরা জোর আড্ডা জমিয়েছে। রমিতা ঘরে ঢুকতেই মাস্তুতো যা হেসে উঠল খিলখিল করে, এই তোর বিছানা দখল। রমিতা সামান্য চোয়াল ফাঁক করল। মামাতো ননদ বলল, দেখেছ, শুনেই কেমন মুখ শুকিয়ে গেছে। না রে বাবা, দখল করতে হলে লীনা বৌদির খাট রয়েছে, ওটা পুরনো পাপি। রমিতা নীরবে আলমারি খুলল। কাগজ দুটো যে কোথায় রাখে, পলাশের জামাকাপড় ঝোলানোর ওয়ার্ড্রোবের তাকে। পাল্লা আড়াল করে লকার খুলল রমিতা। ছোট্ট একটা জুয়েলারি বক্সে টুকটাক কয়েকটা গয়না আছে, এখানে সেখানে পড়ে যাওয়ার জন্য। কাগজ দুটোকে কাঁপা কাঁপা হাতে চালান করল সেখানে। লকার বন্ধ করতে গিয়ে থমকালো একটু, আবার হাত বাড়িয়েছে ভিতরে। বেডসাইড বক্স থেকে খবরের কাটিংটা লকারে তুলে রেখেছিল। লোকজনের চোখ এড়িয়ে শ্রবণা সরকারের ছবিতে হাত বোলালো কয়েক সেকেন্ড। ছবিটা ছুলেই তার স্নায়ু অনেক সতেজ হয়ে ওঠে। একটা মেয়ে অন্ধের মতো এলোপাথারি ব্যাগ চালাচ্ছে, ছিটকে ছিটকে যাচ্ছে জানোয়াররা। এই, কি করছিস রে, আলমারিতে মুখ ডুবিয়ে? রমিতা লঘু হাতে লকার বন্ধ করে খাটে এসে বসল। সে এখন অনেকটা প্রফুল্ল। হাসি মুখে বলল, ও মা, জানো না, ওখানে যে আমার প্রাণ ভোমরা লুকোনো আছে। গয়নার বাক্সে? কোন গয়নাটা রে? তোকে পলাশদা ফুলশয্যায় যে হীরের নাকছাবি দিয়েছিল, সেই বাক্সটায়? রমিতা মুখ টিপে হাসল। লীনা দরজায় এসে দাঁড়িয়েছে। নিচে বাবা খেতে বসে গেছেন, আন্ডা বাচ্চাদেরও বসিয়ে দিয়েছি, ওপরের টেবিলে যে কজন হয় খেয়ে নিবি আয়। খেতে বসে পিস্তুত যা কথাটা তুলল, তখন তুই গেটের ধারে কার সঙ্গে কথা বলছিলি রে?
রমিতা। রমিতা পরিবেশন করছিল। হাত ফসকে শাশুড়ির পাতে অনেকটা ডাল পড়ে গেল। কখন? ওই যে দেখলাম তুই কি একটা সই করে নিলি। না গো মালাদি, ভুল দেখেছ। অম্লান বদনে মিথ্যে বলল রমিতা। আমি তো শান্তির জল ছিটিয়ে রান্নাঘরে গেছিলাম। শূন্যচক্ষু মালা হারবার পাত্রী নয়, আত্মীয় মহলে মুখরা হিসেবে তার প্রসিদ্ধি আছে। বলল, আমি তো মাইমাদের জন্য শরবত আনতে রান্নাঘরে গেলাম, তোকে তো দেখলাম না। রমিতার শাশুড়ি বুঝি বিপদের গন্ধ পেল। তাড়াতাড়ি বলে উঠল, না রে মালা, রমিতা ঠিকই বলেছে, আমি ওকে রান্নাঘরে পাঠিয়েছিলাম ভাজাভুজি সব হয়েছে কিনা দেখতে। পরিবেশ টলমলে। দময়ন্তী হাল ধরল। অনেকদিন পর বেশ হইচই হচ্ছে। যাই বলো, ধূপ ধুনু মন্ত্র এসবে বাড়ির পরিবেশটাই কেমন বদলে যায়। মন্দির মন্দির ভাব আসে, তাই না কাকিমা? এটা আমাদের ঠাকুর মশাইয়ের গুণ, এমন সুন্দর মন্ত্র উচ্চারণ করেন। রমিতার শাশুড়ির প্রিয় বান্ধবী, বিউটি পার্লারের মালকিন বলে উঠল, মন্ত্রের তো একটা এফেক্ট আছেই। আমি তো ভাবছি পার্লারে একটা মেডিটেশনের ক্লাস শুরু করব। সংস্কৃত হিমসগুলো খুব লো টোনে স্টিরিওতে বাজতে থাকবে, তার সামনে বসে ধ্যান। আইডিয়াটা কেমন দময়ন্তী? গ্রেট। মন্ত্রের যদি কোনো এফেক্টই না থাকে তো মুনি ঋষিরা কষ্ট করে লিখেছিলেন কেন? অশুভ শক্তি মন্ত্রের কাছে ঘেঁষতেই পারে না। জিন্স পরা কিশোরী নখ দিয়ে আলুর দম চিরছে। বড়দের কথার মাঝে সে আর চুপ থাকতে পারল না। পায়েল তেরি কাসমে তাই তো দেখালো, গম গম করে তান্ত্রিক মন্ত্র রিসাইট করছে আর অশুভ আত্মারা অমৃতা সিংকে ছেড়ে চোঁচো। আমার তো মনে হয় এসব পুরনো শাস্ত্রটাস্ত্র নিয়ে আরও রিসার্চ হওয়া উচিত। দময়ন্তী নিজের প্রসঙ্গে ফিরল। সেদিন নাগার্জুনের উপরে একটা পেপার উল্টোচ্ছিলাম। ভাবতে পারবে না কি সব কাজ করে গেছে 2-2,500 বছর আগে। চড়ক সুশ্রুত জীবক এরা তো সব আয়ুর্বেদের জিনিয়াস। গাছপালা থেকে এত অজস্র চিকিৎসার ফর্মুলেশন করে গেছেন। আরে বাবা, গাছপালার যদি গুণ নাই থাকবে তাহলে ভগবান এত গাছপালা সৃষ্টি করলেন কেন? আমার পার্লারে তো তাই শুধু হার্বাল। রমিতার চোখের কোণে অত কালি পড়েছিল, কোনো চিহ্ন আছে? কেমিক্যাল কিছু লাগালে ওর অত সুন্দর স্কিনটা নষ্ট হয়ে যেত না? ওর দিদিরও তো সেদিন এক সিটিংয়ে সব ব্ল্যাক হেডস তুলে দিলাম। সত্যি রমিতাটার উপর দিয়ে যা ঝড় গেল। মালা কিছুক্ষণ চুপ থেকে আবার নিজের কথা খুঁজে পেয়েছে। নিরীহ মুখে রমিতার শাশুড়িকে খোঁচালো, মাইমা, ওই কেসটার কি হলো? কে জানে? রমিতার শাশুড়ি দায়ের সারা উত্তর দিল, পুলু আর পুলুর বাবা দেখছে, ওরাই জানে। রমিতার মামাতো ননদের মুখ কাঁদো কাঁদো। ইস, পেটে বাচ্চা রয়েছে, এরকম একটা মেয়ের সঙ্গে অসভ্যতা কোনো মানে হয়? লীনা ছোট গামলায় রসগোল্লা নিয়ে দাঁড়িয়েছিল। সে বলে উঠল, না না, তখন পেটে বাচ্চা ছিল না, তার 3-4 দিন আগেই তো ওর। রমিতার মাসি শাশুড়ি বলল, তোমরা আজকালকার মেয়েরা একটা কথা মানতে চাও না, মেয়েদের নিজেদের সম্মান নিজেদের হাতে। কোর্ট কাছারিতে গিয়ে একগাদা লোকের সামনে দাঁড়িয়ে নিজের অপমানের কথা ঘোষণা করলে এমন কিছু সম্মান বৃদ্ধি হয় না, নিজেদেরই সামলে সামলে চলতে হয়। মহাভারতে দেখোনি, দ্রৌপদীকে রাজসভায় এনে দুর্যোধনরা যে কাণ্ডটা করল, অত বড় বীরেরা সব সভায় বসে কেউ কোনো প্রতিবাদ করতে পেরেছে? করবে কি করে? দ্রৌপদী কর্ণকে অপমান করেনি, দুর্যোধনকে টিজ করেনি। দ্রৌপদীরও অনেক দোষ ছিল। ঠিক বলেছ দিদা, কিশোরী সায় দিল। রূপা গাঙ্গুলি স্বামীগুলোর সঙ্গেও কি খারাপ ব্যবহার করত। দময়ন্তী ধমকে উঠল, এই গেরি, তুই থাম। মালা বলল, আমি বাবা দ্রৌপদীর দোষ দেখি না, একটা স্বামী সামলাতেই হাড়মাস কালি হয়ে যায়, 5-5টা কি সামলানো মুখের কথা। দময়ন্তী বলল, তাও দ্রৌপদীর মধ্যে ভক্তিভাব ছিল, শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন, সেজন্যই তো রমিতাকেও বলছিলাম, এরপর গুরুদেব এলে দীক্ষাটা নিয়ে নে, মনে আর কোনো গ্লানি থাকবে না। লীনা
দময়ন্তীর পাতে রসগোল্লা দিচ্ছিল। হিম গলায় সে বলল, হ্যাঁ হ্যাঁ, গুন্ডা বদমাশরাও তো ঠাকুর দেবতার কম ভক্ত নয়। ওরা গন্ধ শুকেই বুঝে ফেলবে কোন মেয়েটার দীক্ষা নেওয়া আছে। আর ইষ্টমন্ত্রর জোরে তো মেয়েদের সব অপমানই ধুয়ে যায়, না দময়ন্তী দি? এক লহমায় গোটা ঘরের আবহাওয়া ভারী। রমিতার সব কেমন গুলিয়ে যাচ্ছিল। ছোটবেলা থেকে সে যথেষ্ট ভক্তিমতী। বিয়ের আগে শিবরাত্রির উপোস করেছে, দুর্গাপুজো সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়েছে, স্কুলে বাইবেল পড়েছে মন দিয়ে। তাহলে তাহলে কেন তার এই বিড়ম্বনা? বাড়ি ফাঁকা হতে হতে বিকেল গড়িয়ে এলো। পরশু ভাদ্র সংক্রান্তি, তবু আকাশ এখনো শ্রাবণকে ভুলতে পারেনি। দুপুরের চিরবিরে রোদ্দুরের আর চিহ্ন মাত্র নেই। আকাশ এখন আবার মলিন স্লেট। ক্লান্ত শাশুড়ি নিজের ঘরে গড়াতে গেছে। শ্বশুর বিশ্রাম নিচ্ছে নিচের বৈঠকখানায়। মেয়ে নিয়ে দরজা বন্ধ করেছে লীনাও। নিস্তব্ধ বাড়িতে শুধু রমিতারই আঁখি পাতা সজাগ। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে তার বুকে। কেন যে সে নিয়ে ফেলল সমনটা? কিন্তু কোর্টের লোকটার মুখোমুখি দাঁড়িয়ে তখন তো সরবারও ক্ষমতা ছিল না রমিতার। ক্ষমতা ছিল না, নাকি তারই মনের অতলে একটা সূক্ষ্ম ইচ্ছের জন্ম হয়েছিল সেই মুহূর্তে? ওই নোংরা ছেলেগুলোকে শাস্তি দেওয়ার ইচ্ছে, বিশ্ব সংসারের সামনে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ইচ্ছে। সাবানের বুদবুদের মতো ক্ষণস্থায়ী, তবু তো ইচ্ছে। হায় রে, ইচ্ছে যদি জাগেই, তবে কেন রমিতা তাকে হৃদয়ে অনির্বাণ রাখতে পারে না? কেনই বা নির্বাপিত ইচ্ছেগুলো অহরহ জ্বলে জ্বলে উঠতে চায়, যন্ত্রণা দেয় রমিতাকে? কেন? রমিতা বিছানা ছেড়ে জানলায় গিয়ে দাঁড়ালো। ঝমঝম বৃষ্টি নেমেছে। অতিকায় কৃষ্ণচূড়ার কাণ্ড বেয়ে অঝরে জল পড়ছে। গাছটার নিচে মোটা গুড়ি ঘেঁষে জড়সড় দাঁড়িয়ে একটা কুকুর। কুকুরটা ক্ষণে ক্ষণে অসহায় চোখে তাকাচ্ছে উপর দিকে, ঝড়ো ঝড়ো ধারার উৎস খুঁজছে। গাছতলায় দাঁড়িয়েও কুকুরটা একেবারে ভিজে যাব। মরিয়া হয়ে গাছতলা থেকে কয়েকবার বেরিয়ে পড়ার চেষ্টা করল, পারল না। মুষলধারার বল্লম খোঁচায় আবার পালিয়ে এসেছে গুড়ির কাছে। বেচারা, একবার যদি সাহস করে বেরিয়ে পড়তে পারে বৃষ্টিতে, হয়তোবা কোথাও বেশি নিরাপদ আশ্রয়ে পৌঁছে যাবে। নইলে আর কি হবে, ভিজবে। এমনিও তো ভিজছে কুঁকড়ে মুকড়ে। ওইভাবে গাছের গুড়ি আঁকড়ে ভেজার থেকে বিশাল আকাশের নিচে স্বাধীনভাবেই না হয় ভিজল। রমিতা গ্রিলের খাঁচায় মুখ চেপে ধরল, অস্ফুটে চিৎকার করছে, যা যা, বেরো, বেরিয়ে যা। কুকুরটা আরেকবার বেরোনোর চেষ্টা করল, আবার লেজ গুটিয়ে ফিরে গেছে গাছের নিচে। রমিতার ডাক সে শুনতে পায়নি। গুড়ির অন্য প্রান্তে রমিতার চোখের আড়াল হয়ে এবার তৃপ্ত মনে গাছের জলে ভিজছে সে। সন্ধ্যা দ্রুত নামছিল। বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে রমিতা খেয়াল করেনি কখন পলাশ ফিরেছে অফিস থেকে, কখন এসে দাঁড়িয়েছে তার পিছনে। ভিজে জামা কাপড়ে পলাশ জড়িয়ে ধরল রমিতাকে। রাজকন্যা কি গবাক্ষে দাঁড়িয়ে বৃষ্টির গান শুনছে? রমিতা বলল, ছাড়ো, ভিজে যাচ্ছি। ভেজো ভেজো, সিক্ত হও। এই বৃষ্টিতে গান গাইতে ইচ্ছে করছে না তোমার? রমিতা নিজেকে ছাড়িয়ে নিল। আমার কিচ্ছু ভাল লাগছে না। ভালো লাগছে না বললে তো চলবে না সখী। আমার যে এখন ভীষণ ভীষণ আদর করতে ইচ্ছে করছে তোমাকে। রমিতা চোখ বুঝল। পলাশ আবার দ্বিগুণ উৎসাহে জড়িয়ে ধরেছে তাকে। লাজুক পলাশও বুঝে গেছে, সেই স্থির করবে কখন সে রোম্যান্টিক হবে, কখনই বা দস্যু, অথবা নিষ্পৃহ যোগী। এখানে রমিতার কোনো ভূমিকা নেই, থাকলেও সেটা পলাশের ইচ্ছে নির্ভর। রমিতা উদাসীন গলায় প্রশ্ন করল, কি গান গাইলে তোমার এখন ভালো লাগবে? এ ভরা বাদর মাহু ভাদর, শূন্য মন্দির মোর। রমিতা চোখ না খুলেই বলল, আজ সমন এসেছে। পলাশের মন মেজাজ আজ খুব ভালো। প্রমোশনের ফাইলটা ক্যাবিনেটে গেছে। সমন শব্দটা প্রথমে সে গায়েই মাখল না।
রামপ্রসাদী সুরে গুনগুন ভেজে উঠেছে। তিলেখ দাঁড়ারে সমন, নয়ন ভরে বউকে দেখি, সায়নকালে রমু আমার, হাসে কিনা হাসে দেখি। রমিতার ঠোঁটের কোণে বাঁকা হাসি উঁকি দিয়েই মিলিয়ে গেল। আজ আমাদের দুজনেরই সমন এসেছে আলিপুর কোর্ট থেকে। পলাশ চাবুক খেয়ে সিধে হল। কখন এলো? কখন? কে রিসিভ করেছে? রমিতা আলমারি খুলে শুকনো পাজামা পাঞ্জাবি বের করে দিল পলাশকে। দুপুরে এসেছিল, আমি নিয়েছি। তুমি নিয়ে নিলে? কোর্টের লোকটা ধরিয়ে দিল যে। পলাশ অশান্ত পায়ে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়চারি করছে। বেলিফকে ফিরিয়ে দিতে পারতে, বলতে পারতে এখানে রমিতা চৌধুরী পলাশ চৌধুরী বলে কেউ থাকে না, ঠিকানা ভুল আছে। মিথ্যে কথা বলবো? ও, তোমরা মেয়েরা তো আবার মিথ্যে বলতে পারো না। মিথ্যে না বলতে পারো, কয়েকটা টাকা হাতে গুঁজে দিতে পারতে। পলাশের দৃঢ় স্বরে রমিতা কুঁকড়ে গেল। চলন্ত ট্রেনের আয়নায় যেভাবে ভেঙে ভেঙে যায় নিজের মুখ, সেভাবে সমস্ত ভাবনা চিন্তাগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। ভয় ভয় বলল, আমি বাবাকে বলেছি, ভুল হয়ে গেছে। ব্যাস, তাহলেই 7 খুন মাপ। পলাশ চিবোচ্ছে কথাগুলোকে। কোথায় সমন, দেখি। রমিতার হাত থেকে ছুঁ মেরে কাগজ দুটো নিল পলাশ। পড়ছে। ভিজে কুকুরটা মরিয়া হয়ে আর একবার গাছতলা থেকে বেরোতে চাইল। কোর্টে যখন যেতেই হবে, ছেলেগুলোকে আমরা ছাড়ব না। হতে পারে বড় বাড়ির ছেলে, আমার মান সম্মান নেই। পলাশ জ্বলন্ত চোখে রমিতার দিকে তাকালো। 23 তারিখ মানে নেক্সট উইক বলেই ভেজা জামা কাপড়ে ছুটে চলে গেছে নিচে। রমিতা সিঁড়ির মুখে এসে ঝুঁকে দেখার চেষ্টা করছিল নিচটা। একতলার কোনো শব্দই উপরে আসছে না। ড্রয়িং রুমের দেওয়াল ঘড়ি বাজনা বাজিয়ে 6টা বাজালো। প্রতিটা ঘন্টার শব্দ ঢং ঢং করে বাজছিল রমিতার মাথায়। রমিতার শাশুড়ি ঘর থেকে বেরিয়েছে। কি হলো, ওভাবে দাঁড়িয়ে কেন? পলাশ ফিরেছে বুঝি? রমিতা নিঃশ্বাস বন্ধ করে মাথা দোলালো। মনে করে শান্তির জলটা গায়ে ছিটিয়ে দিও। মনোরমা চা দিল না যে বড়। লীনা কোথায়? দিদি বোধহয় নিচে। রমিতা আনমনে উত্তর দিয়ে যাচ্ছিল। দেখো না একটু গিয়ে, নেশার সময় চা না পেলে এমনি উপোস করে মাথা ধরে আছে। রমিতা মাটি কামড়ে দাঁড়িয়ে রইল। পলাশ উঠে আসছে। এখানেই শেষ করছি দহন উপন্যাসের 5ম পর্ব। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই উপন্যাসের 6ষ্ঠ বা অন্তিম পর্ব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।